ব্যাপারটা? এক নামটা হচ্ছে হারুন, আর দুই হারুন এত সহজে হারে না। সময়টা তখন 2004। বাংলাদেশের অন্যতম বিখ্যাত একজন অভিনেতা ফজলুর রহমান বাবু মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে পরিচয় করিয়ে দিলেন তরুণ এক অভিনেতার। 10 বছরের উপর থিয়েটারে কাজ করার পর সে মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ খোঁজার চেষ্টায় ছিল। ফারুকী সাহেব তখন টিভি, বিজ্ঞাপন এবং সিনেমায় বেশ ভালো ভালো কিছু কাজ করেছেন। সেই তরুণ অভিনেতাকে দিয়ে তিনি টুকটাক কিছু কাজ করালেন। তখন তার হাতে আসলো একটা গ্রামীণ ফোনের বিজ্ঞাপন। তিনি ভাবলেন সেই বিজ্ঞাপনের জন্য সেই তরুণ অভিনেতাকে নিলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। তরুণ অভিনেতা সেই বিজ্ঞাপনে অভিনয় তো করলেনই, তার পাশাপাশি বিজ্ঞাপনের জিঙ্গলটাও গেয়ে ফেললেন তিনি। তারপর আর কি, বাকিটা তো ইতিহাস। কথা বলছিলাম চঞ্চল চৌধুরীর প্রথম ব্রেক থ্রু কাজের কথা। গ্রামীণ ফোনের এই বিজ্ঞাপনটা তখন ভয়ানক জনপ্রিয়তা পেয়েছিল। এই বিজ্ঞাপনের সাথে সাথে চঞ্চল চৌধুরী হয়ে উঠলেন সকলের পরিচিত। একই বছর আর একজন তরুণ অভিনেতার উত্থান ঘটেছিল। সেই অভিনেতা 16 বছর থিয়েটারে অভিনয় করে ফেলেছেন ততদিনে। বেশ ভালো মানের অভিনেতা হওয়া সত্ত্বেও ওইভাবে গণমানুষের মিডিয়ামে নাম লেখাতে তিনি পারেননি। তার জীবনেও আশীর্বাদ হয়ে আসলেন সেই মোস্তফা সরোয়ার ফারুকী। ফারুকী একটা দুর্দান্ত নাটক বানান যার প্রধান চরিত্র ছিলেন তিনি, এবং সেই নাটক বের হওয়ার সাথে সাথে রাতারাতি পুরো দেশের মানুষ জেনে যান সেই শক্তিশালী অভিনেতার কথা। এখানে কথা বলছিলাম মোশাররফ করিমের, যিনি ফারুকীর ক্যারাম নাটকে অভিনয় করে দেশের মানুষকে জয় করে নিয়েছিলেন। বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং শক্তিশালী অভিনেতা বলতে যদি কারো কথা বলতে হয় তাহলে অবশ্যই কথা বলতে হবে এই দুইজনের। সব থেকে অবাক ব্যাপার হলো প্রায় একই সময় মিডিয়াতে আসা দুটি মানুষ বর্তমানে একইভাবে বিশাল আকার দর্শক জনপ্রিয়তা পেয়ে বসে আছেন। আমাদের দেশে আল পাচিনো, রবার্ট ডি নিরো কিংবা ইরফান খান, নওয়াজুদ্দিন সিদ্দিকী বলতে তাদেরকেই বোঝাই আমরা। চঞ্চল চৌধুরীর নাটক জগতে পদার্পণ থেকে শুরু করে জনপ্রিয়তা পাওয়ার পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন সালাউদ্দিন লাবলু। গ্রাম বাংলার সহজাত গল্পগুলো কমেডি টোনে বলার ব্যাপারে তিনি ছিলেন খুবই পারদর্শী। চঞ্চল চৌধুরী খুব সহজেই মিশে গেলেন সালাউদ্দিন লাবলুর নাট্য জগতের সাথে। হার কিপটে এবং সাকিন সাটিসুরি নাটকে করা তার চরিত্রগুলো এখনও মানুষ ক্রমাগত দেখে যাচ্ছে ইউটিউব, ফেসবুক কিংবা টিভিতে। পলিটিক্স করতে করতে অভ্যাস হয়ে গেছে, কি করবে কম। মামুর ডিম কি বেড়া, মুখরার ডিম। আর মামুকে হারা জীবন খালি ডিম খাইবে, হে তো হারা জীবন খাইছে। ডিম খামো আনবাটা মোরা মোরা হচ্ছে জুয়ান, মুগাহন ডিম খাওয়ার বয়স কি করলাম। মোস্তফা সরোয়ার ফারুকীও শুরুর দিকে চঞ্চলের সাথে তালপাতা সেপাই করেছিলেন, কিন্তু চঞ্চল মেইন স্ট্রিম হওয়ার পেছনে প্রধান ভূমিকা সালাউদ্দিন লাবলু সাহেবেরই ছিল। গরুচুর, ভবের হাট, ঘর কুটুম, পত্রমিতালি সহ অসংখ্য বিখ্যাত নাটক চঞ্চল করেছেন সালাউদ্দিন লাবলুর সাথে। যাই হোক, তোমরা অনেক বুদ্ধিমান, কি সুন্দর বুদ্ধি করেছো আমার কাছে আমার হেনস্থা করলে। যাক, আমি তাদের কিছু মাইন্ড করিনি। তোমাদের বুদ্ধি থেকে আমি মুগ্ধ হয়েছি এবং তোমাদের গৃহ শিক্ষক হিসাবে আমি নিজেকে খুব প্রাউড ফিল করতেছি, গর্ববোধ করতেছি। আশা করি তাহলে বুঝতে পেরেছেন ঘটনাটা কি জন্য ঘটনা হয়েছে। অফকোর্স, নিশ্চয়ই। উল্টো থেকে মোশাররফ করিম হয়ে উঠেছিলেন ছবিয়ালের নিয়মিত অভিনেতা। ছবিয়াল ব্যাপারটা কি যারা জানেন না তাদের জন্য ছোট করে জানিয়ে রাখি। সম্পূর্ণ নিজের মতো করে গল্প বলার জন্য মোস্তফা সরোয়ার ফারুকী তৈরি করেন ছবিয়াল। এই ছবিয়ালে থাকা তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা আজকে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ডিরেক্টরদের মাঝে রয়েছে, যেমন আশফাক নিপুণ, যিনি মহানগর বানিয়েছেন। হারুন নামে একজন ওসি আছে, পুরনো লোক। কাজের কথা আসি, জীবনে উন্নতি করতে হইলে দুটা জিনিস মনে রাখা দরকার। আসলে অর্থই সকল অনর্থের মূল। দুই ক্রিমিনাল আর টাকা নদী থাকে নষ্ট। আমি চলে যাব। দুইটা জিনিস কারোর জন্য অপেক্ষা করে না, একটা সময় আর একটা টাকা। রেদওয়ান রনি, যিনি চরকির পরিচালনায় রয়েছেন, কিংবা মোস্তফা কামাল রাজ, যিনি গ্র্যাজুয়েটের মতো সিরিজ নাটক বানিয়ে কিছু মেইন স্ট্রিম সিনেমাও বানিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? হ্যাঁ, আপনি কেমন আছেন? ও, আমি ভালো আছি। Where you go? ও, আমার সাথে তো কেউ আহে নাই। আপনি কোন যাইতেছেন? ও, আমি কই যাইতেছি? সামনে মুদি দোকানে যাইতে লাগছি। তাছাড়াও আদনান আল রাজীব, ইফতেখার আহমেদ ফাহমি সহ বেশ অনেক শক্তিশালী পরিচালক এসেছেন এই ছবিয়াল থেকে। মোশাররফ করিম তখন জুটে গেলেন এই ছবিয়াল ঘরানা ডিরেক্টরদের সাথে। যেমন ফারুকীর বিখ্যাত সব নাটক যেমন 420 কিংবা ক্যারামে ছিলেন তিনি, তেমনি রেদওয়ান রনি এবং ইফতেখার আহমেদ ফাহমিরও হাউসফুলের অন্যতম সেরা চরিত্রটি ছিলেন তিনি। তাছাড়াও রেদওয়ান রনির বিহাইন্ড দ্য সিন, FNF, ইফতেখার আহমেদ ফাহমির 50-50, ফাউল সহ ছবিয়ালের অসংখ্য নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম।
এই ছবিয়াল থেকেই তার প্রথমে প্রধান চরিত্র হিসেবে সিনেমায় পা দেয়া। মোস্তফা সরোয়ার ফারুকীর অন্যতম বিখ্যাত সিনেমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে অভিনয় করেছিলেন তিনি। সেখানে তিনি তিশা এবং তপুর সাথে ফাটিয়ে অভিনয় করেছিলেন। বাংলা সিনেমায় যতগুলো আলোচিত এবং প্রশংসিত সিনেমা বের হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার মাঝে অন্যতম। ভিন্ন ধারার সিনেমা হয়েও এই সিনেমা বক্স অফিসে পেয়েছিল ভয়ানক সাফল্য। মানুষজন ভালোবেসেছিলেন এই আউট অফ দ্য বক্স গল্পটিকে। যদিও এই সিনেমার আগেও মোশাররফ করিম জয়যাত্রা, রূপকথার গল্প এবং দারুচিনি দ্বীপ নামক সিনেমাগুলোতে অভিনয় করেছিলেন, কিন্তু ওইগুলা কোনোটাতেই তার প্রধান চরিত্র ছিল না। থার্ড পারসন সিঙ্গুলার নাটকের পর তিনি করেছিলেন ফারুকের টেলিভিশন, আবু শাহেদ ইমনের জালালের গল্প, তৌকির আহমেদের অজ্ঞাতনামা, নূর ইমরান মিঠুর কমলা রকেটের মতো অসংখ্য শক্তিশালী সিনেমা। তার সিনেমা চয়েস দেখলে বোঝা যায় তিনি অত্যন্ত বুঝে শুনে সিনেমাগুলো বেছে নিয়েছেন। এই দুজনের অনেক কিছুই ড্রামাটিকভাবে একসাথে হয়েছে। চঞ্চল চৌধুরীর প্রথম প্রধান চরিত্র করা সিনেমার নাম মনপুরা, যেটি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে একই বছর 2009-এ মুক্তি পায় এবং ভিন্ন ধারা সিনেমার মাঝে মনপুরা অন্যতম ব্যবসা সফল সিনেমাগুলোর একটা। মনপুরা সিনেমার গানের অ্যালবামটি এখনও মানুষের মুখে মুখে ঘুরে ফিরে। এই সিনেমাতে অভিনয় করেই চঞ্চল চৌধুরী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। তারপর তিনি গৌতম ঘোষের লালনের বায়োপিকেও ছোট্ট একটা চরিত্র করেছিলেন। চরিত্র ছোট হলেও সেটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি সেখানে দুর্দান্ত অভিনয় করেছিলেন। ফারুকের সাথে তার করা প্রথম সিনেমাটির নাম টেলিভিশন। এই সিনেমাতে তিনি মোশাররফ করিম সহ অভিনেতা হিসেবে পেয়েছিলেন। তারপর 2016 সালে মুক্তি পেল সেই সিনেমাটি, যেটি দিয়ে চঞ্চল আবারও দেশের গণমানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন। তার নাম হলো আয়নাবাজি, যার পরিচালনা করেছিলেন অমিতাভ রেজা। এই সিনেমাটি তখন অনেক বন্ধ হলকে আবার জীবিত করেছিল। স্মার্ট অডিয়েন্স আবারও অনেক বছর পর হলে পৌঁছেছিল বাংলা সিনেমা দেখতে। দেশের প্রতিটি জেলা উপজেলায় সিনেমাটি সুনাম পৌঁছে গিয়েছিল। একটা ইন্টারেস্টিং গল্পের সাথে কমার্শিয়াল 5টাও ছিল সিনেমাটিতে। এই সিনেমা শুধু দেশেই নয়, দেশের বাইরেও পেয়েছিলেন ভীষণ জনপ্রিয়তা। ইন্ডিয়ার বিখ্যাত ইন্ডাস্ট্রি তেলেগুতেও এই সিনেমার রিমেক হয়েছিল গায়াত্রী নামে। সৃজিত মুখার্জির সাথে তার একটি সিনেমা যার নাম পদাতিক, সেটা থিয়েটারে মুক্তির অপেক্ষায় আছে। এই সিনেমায় তিনি বাংলা ওয়ান অফ দি গ্রেটেস্ট ডিরেক্টর অফ অল টাইম মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন। মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী দুজনেই ধীরে ধীরে নাটক থেকে সিনেমায় পৌঁছেছেন। এই দুই মাধ্যমে দাপিয়ে বেড়ানোর পর আসলো তার পরের মাধ্যমটি, যার নাম হলো ওটিটি। বিশ্বে ওটিটি রেভলিউশন নেটফ্লিক্স করলেও বাংলার ক্ষেত্রে দুইটি সব থেকে বড় ওটিটি প্ল্যাটফর্ম হলো চরকি এবং হইচই, এবং এই দুই প্ল্যাটফর্মে তারা দুজন অসাধারণ কিছু কাজ করেছেন। মোশাররফ করিমের সব থেকে বিখ্যাত ওটিটি কাজ সেটি হলো মহানগর, যেখানে তিনি একটি থানার ওসি হিসাবে অভিনয় করেন। এই সিরিজে একজন অত্যন্ত বিত্তশালী পরিবারের এক যুবক একটি অ্যাক্সিডেন্ট করে বসে। তাকে বাঁচানোর জন্য তার পরিবার সব কিছুই চেষ্টা করে, কিন্তু ওসি হারুন সর্বোচ্চ চেষ্টা করে যেন জাস্টিসের দেখা মেলে। এই কাজটি বিখ্যাত হবার আসলে বেশ কিছু কারণ ছিল। ওটিটি আসার পর গ্রে এরিয়াকে ছুঁয়ে যাওয়া গল্পগুলো প্রাধান্য পাওয়া শুরু করেছে। যেমন এর আগে নাটক সিনেমায় বেশিরভাগই ভালো এবং খারাপের গল্প বলা হয়েছে, কিন্তু রিয়েলিটিতে সব কিছু শুধু ভালো এবং খারাপ দিয়ে চলে না। বাস্তব জীবনে খারাপ মানুষেরাও অনেক সময় ভালো কাজ করে এবং ভালো মানুষেরাও খারাপ কাজ করে থাকে, এবং কখনো কখনো জাস্টিস পেতে হলে সিস্টেমের ফাঁক ফোকর ব্যবহার করে অন্যায়ের সাহায্য নিতে হয়। এই ধরনের একটি গ্রেট অনের গল্প এই মহানগর। এই ওয়েব সিরিজটি দুই বাংলায় খুব ভালোভাবে জনপ্রিয় হয়ে যায়। বাংলার ওটিটি প্ল্যাটফর্মগুলোকে পুশ করার জন্য যে দুইটি কন্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তার একটি হলো মহানগর এবং আরেকটি হলো তাকদীর, যেটাতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তাকদীর হলো পুরোপুরি আউট অফ দ্য বক্স গ্রেট অনের একটি গল্প। একটি লাশবাহী গাড়ির ড্রাইভার তাকদীর একটি ডেলিভারি দিতে গিয়ে হঠাৎ করে আবিষ্কার করে তার গাড়িতে একটি সম্পূর্ণ অপরিচিত লাশ। ভয়ানক বিপদে পড়ে সে এই সমস্যার সমাধান করতে গিয়ে আবিষ্কার করে এইটি একটি যেন তেন লাশ নয়, একটি পলিটিক্যাল ক্রাইমের সাথে জড়িত এক সাংবাদিকের লাশ ছিল সেটি। তারপর শুরু হয় তার এই বিপদ থেকে উদ্ধারের চেষ্টা। এই সিরিজটিও এত বেশি জনপ্রিয়তা পায় যে তেলেগুতেও এটির রিমেক হয় দায়া নাম দিয়ে। চঞ্চল এবং মোশাররফের সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা দুইজনেই একসময় শুধু সস্তা কমেডি নাটক করে গিয়েছেন বছরের পর বছর, কিন্তু যখনই কোনো ভালো একটা কন্টেন্টে কাজ করার সুযোগ হয়েছে তারা চোখ বুজে সেই কাজটা করেছেন। তারা এক কথায় লিড দিয়েছেন বাংলাদেশের আউট অফ দ্য বক্স কাজগুলোতে। বাংলা নাটক সিনেমা এবং ওটিটি দুই বাংলায় সমান জনপ্রিয়তা পাওয়ার ক্ষেত্রে এই দুজনের ভূমিকা অনবদ্য। দুই দেশের দর্শকই তাদের দুজনকে একটি ভালো স্ট্রং স্ক্রিপ্টেড কন্টেন্টে কোলাবোরেশন করতে দেখবার জন্য বসে আছেন। দেখা যাক সেটা অদূর ভবিষ্যতে আসে কিনা, কারণ তাদের দুজনের সম্পর্ক আসলে খুবই ভালো। অন্যান্য ইন্ডাস্ট্রির সুপারস্টারদের মতো দা কুমড়া টাইপ সম্পর্ক তাদের মধ্যে নেই। দুজন একসময় বেশ কিছু কাজে কোলাবোরেশনও করেছেন। দেখা যাক এইটা এবার হয় কিনা। আমরা তাদের নতুন কাজ দেখবার জন্য বরাবরের মতোই বসে আছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আনটিল নেক্সট টাইম, টাটা।